আমরা দেখতে পেয়েছি আমিরা জামাত তিনি বিরোধী দলীয় নেতা হওয়ার পরেও ইরানের এই যুদ্ধ এবং তাদের উপর যে আগ্রাসন এটা যাতে বন্ধ করা হয় এর জন্য তিনি আহ্বান জানিয়েছেন। যদিও তিনি একজন বিরোধী দলের নেতা, এমন না যে তিনি এখন সরকারে আছেন বা তিনি আহ্বান করলে এটা বন্ধ হয়ে যাবে, তারপরও তিনি তার ভূমিকা পালন করেছেন। কিন্তু যারা ক্ষমতায় আছে তারা কি করেছে? বিবৃতিগুলো আমরা দেখেছি, শুরুতে এমন ভাষায় বিবৃতি দিয়েছে, ভাবটা ছিল এমন যেন আমেরিকা তো জিতেই যাবে 10 দিন পরে, তাহলে আমরা বিজয়ীদের পক্ষেই থাকি, একটু নরম নরম ভাষায় কথা বলি, এমন ভাবে বলি যাতে করে বিজয়ীরা নাখোশ না হয়। মধ্যপ্রাচ্যে যেমন এক ইসরায়েল আছে, আমাদের পাশেও ভারত আহ, ইসরায়েলের ভূমিকাই আছে। বিশেষ করে এই বিজেপি এবং আরএসএস তারা মাঝে মাঝে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য নিয়মিতভাবে দিয়ে যাচ্ছে। তবে মজার একটা বিষয় হলো, বর্তমান দুনিয়ার আগের দুনিয়া কিন্তু টোটাল ডিফারেন্ট। আগেকার দুনিয়াটা এমন ছিল যে আপনার শক্তি অনেক বেশি হয়েছে, আপনার এখন মনে চাইলে আমার সাম্রাজ্য বিস্তার করি, বেশ আপনি সাম্রাজ্যবাদী ভূমিকায় নেমে গেলেন, আশপাশের দেশগুলো দেশগুলো দখল করে ফেললেন। এখন কিন্তু বিষয়টা এই পর্যায়ে নেই। বর্তমান দুনিয়াটা টোটাল ভিন্ন। এখানে আহ, প্রফেসর সাহেবও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এনেছেন। বাস্তবতাটা আসলে এমনই যে আমাদের ভাই হাসনাত আব্দুল্লাহ সামান্য একটা মন্তব্য করলেন যখন তিনি জাস্ট একজন ছাত্র নেতা, কিন্তু এটাকে কেন্দ্র করে গোটা ভারত যে কেঁপে গেল, তাদের কেন্দ্র পর্যন্ত নড়ে উঠলো। এটা এমনি এমনি না, বরঞ্চ ভারত তাদের নিজেদের দুর্বলতা সম্পর্কে সম্যক অবগত। 71-এর আগেই তাদের যেমন প্ল্যান ছিল যে পাকিস্তানকে ভাঙতে হবে, না হলে দুই পাশে যদি পাকিস্তান থাকে আমাদের অস্তিত্ব হুমকির মুখে। একইভাবে এখনো তারা এটা সদা সর্বদাই স্মরণে রাখে যে চিকেন নেক, এই মুরগির গলা তো আমাদের এমন একটা দুর্বলতার জায়গা, কোনোভাবে যদি এখানে চাপ পড়ে আমাদের অস্তিত্বই তো হুমকির মুখে পড়বে। এজন্য ভারত সদা সর্বদা তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে নিয়ে সদা সর্বদাই চিন্তায় থাকে এবং তারা চায় এখানে তাদের অনুগত কোন সরকারগুলোকে বসিয়ে রাখতে। আওয়ামী লীগের সঙ্গে তাদের এত মহাব্বতের মূল থিওরি এটা। কারণ তারা জানে যে এখন দেশ দখল করাটা এত সহজ কোনো ব্যাপার না, কারণ সে যদি এদিকে অগ্রসর হয় তার আশপাশেও তার দিকে অগ্রসর হওয়ার মতো প্রচুর শক্তি আছে। আর ভারত তো এমন একটা রাষ্ট্র, কোনো প্রতিবেশীর সঙ্গেই যার সম্পর্ক ভালো না, এমনকি ছোট ছোট দেশ যেগুলো তার আশপাশে আছে এদের সাথেও তার সম্পর্ক ভালো না। আর চীন আর পাকিস্তান এগুলো তো সদা সর্বদা ওৎ পেতেই থাকে। এজন্য তো এখন মোটামুটি ভারত চায়, আপনারা হয়তো লক্ষ্য করেছেন সকলে, যে আফগানিস্তানের সঙ্গেও তারা একটা সুসম্পর্ক রক্ষা করতে চায়। এটা এই কারণে না যে কোন ইসলামের শরিয়া শাসিত দেশের সঙ্গে তাদের একটা দুর্বলতা বা মহব্বত তৈরি হয়েছে, বরং সিরেফ এ কারণে যে তারা চায় যে আফগানিস্তানকে দিয়ে কোনোভাবে পাকিস্তানকে চাপে রাখা যায় কিনা বা তাদের মধ্যকার একটা ভ্রাতৃঘাতী সংঘাত লাগিয়ে রাখা যায় কিনা। তো ভারত নিজের দুর্বলতা সম্পর্কে সম্যক সচেতন। আমরা মনে করি বাংলাদেশ যদি এক্ষেত্রে কূটনৈতিকভাবে এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারা সচেতনতার পরিচয় দিত, তাহলে ভারত আমাদের ব্যাপারে আরো বেশি তারা ভয়ে থাকতো এবং তারা আমাদের ব্যাপারে নাক গলাতো, হাজারবার চিন্তা করে চলতো। বর্তমান দুনিয়ায় অনেক কিছুই আমরা একটু ভিন্নভাবে দেখি। যেমন মনে করেন এই যে ইরান যে এই পর্যায়ে প্রস্তুতি নিয়ে রেখেছে, এটা কিন্তু আমেরিকাও কিছু কিছু ব্যাপার আসলে ঘুণাক্ষরে ভাবেনি, কল্পনাও করেনি। তারা ভেবেছে অতি অল্প সময় মনে হয় শেষ হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমন একটা পর্যায়ে এসে উপনীত হয়েছে, ইসরায়েলও এই আগামী 1 তারিখ থেকেই তাদের মিসাইল ঠেকানোর, ক্ষেপণাস্ত্র ঠেকানোর ক্ষমতা আরো তলানিতে এসে ঠেকবে। ইতিমধ্যেই তো অনেক দূর কমে গিয়েছে। কিন্তু আমাদের এক্ষেত্রে প্রস্তুতি কোথায়? আমাদের সামরিক প্রস্তুতির ক্ষেত্রে একদম ঘাটতি। একজন আর্মি অফিসার আমাকে একদিন একটা মাহফিলে কথা প্রসঙ্গে বলছিলেন যে হুজুর দেখেন, কত বড় দুঃখের কথা, বগুড়ার পরে একদম সীমান্ত পর্যন্ত আমাদের তো কোনো এয়ারবেজই নেই। ওদিক থেকে যদি বিমান হামলা শুরু করে, এটা ঠেকানোর মতো ন্যূনতম প্রস্তুতি তো আমাদের নেই, অথচ একটা রাষ্ট্রের তো এটা গুরুত্বপূর্ণ দায়িত্বের ভেতরে ছিল। আমাদের প্রফেসর ফরদ সাহেব একটা কথা আফসোস করে বলেছিলেন যে তুরস্ক এবং আরো অনেক দেশের হাত রক্তে রঞ্জিত, তারপরও তাদেরকে এই যুদ্ধ বন্ধের জন্য, নেগোসিয়েশনের জন্য ডাকা হচ্ছে, বাংলাদেশকে কেন ডাকা হচ্ছে না? আমি বলবো এই যে ভারতের কথাটার সাথে ওই কথাটা জড়িত, যে আমরাই তো পররাষ্ট্র নীতির ক্ষেত্রে দুর্বল। আমরা দেখতে পেয়েছি আমিরা জামাত তিনি বিরোধী দলীয় নেতা হওয়ার পরেও ইরানের এই যুদ্ধ এবং তাদের উপর যে আগ্রাসন এটা যাতে বন্ধ করা হয় এর জন্য তিনি আহ্বান জানিয়েছেন। যদিও তিনি একজন বিরোধী দলের নেতা, এমন না যে তিনি এখন সরকারে আছেন বা তিনি আহ্বান করলে এটা বন্ধ হয়ে যাবে, তারপরও তিনি তার ভূমিকা পালন করেছেন। কিন্তু যারা ক্ষমতায় আছে তারা কি করেছে? বিবৃতিগুলো আমরা দেখেছি, শুরুতে এমন ভাষায় বিবৃতি দিয়েছে, ভাবটা ছিল এমন যেন আমেরিকা তো জিতেই যাবে 10 দিন পরে, তাহলে আমরা বিজয়ীদের পক্ষেই থাকি, একটু নরম নরম ভাষায় কথা বলি, এমন ভাবে বলি যাতে করে বিজয়ীরা নাখোশ না হয়। এভাবে তো আসলে চলে না। আপনি নেগোসিয়েশনের ভূমিকা আছেন কিনা? যদি না থাকেন, আপনাকে কেন নেগোসিয়েশনের জন্য ডাকবে? তা আমি মনে করি আমরা যদি আমাদের নীতি ঠিক করি, এই পশ্চিমবঙ্গের এক রাজ্যের সভাপতি, বিজেপি সভাপতি আমাদেরকে নিয়ে কথা বলবে, এগুলো তাদের কল্পনায় আসবে না। আমাদের দুর্বলতার কারণে ওরা কথা বলার সুযোগ পায়, আমাদের দুর্বলতার কারণে আমরা পিছিয়ে আছি, আমরা দুর্বল অবস্থায় আছি। না হলে সাইজে ছোট বলেই আমরা পিছিয়ে থাকতাম, বিষয়টা এমন না। আমাদেরও অনেক শক্তির জায়গা ছিল, এগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা অনেক দূর এগোতে পারতাম। অনেক ক্ষেত্রে দেখা যায় আওয়ামী লীগ সারা জীবন
মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে ব্যবসা করে এসেছে। অথচ মুখ দিয়ে এত মুক্তিযুদ্ধের কথা, কিন্তু আমরা বাস্তবতা দেখতে পেলাম কি, যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকেই তারা হুমকির মধ্যে ফেলে রেখেছে। তো মুক্তিযুদ্ধ দ্বারা স্বাধীনতা পেলাম, সার্বভৌমত্ব পেলাম, মানচিত্র পেলাম, আপনি এত মুক্তিযুদ্ধের চেতনা কপচান কিন্তু সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে রাখেন, তো এই চেতনা ব্যবসা দিয়ে কি লাভ হবে? একইভাবে এই যে বর্তমানে অনেকে আকিদার চেতনা ব্যবসা চালাচ্ছে, মানে সব সহি আকিদার ঠিকাদার তারা হয়ে বসে আছে, অথচ তারা এমন একটা সময়ে কাফের মুশরিকদের পক্ষে প্রকারান্তরে কথা বলছে বা তাদের কথাগুলো যাচ্ছে, যার দ্বারা এমনি তো বর্তমান মুসলমানদের পায়ের যতটা তলে ধরনের মাটি ধরে। আকিদার সম্পর্ক কতটুকু দেখেন আপনি? মানে এখানে আমাদের দেশের মানুষের আকিদাগত বিভক্তি যদিও এই যুদ্ধের মধ্যে কিচ্ছু কোনো ধরনের এখানে আহ মানে বিষয় রাখে না বা কোনো ধরনের সম্পৃক্ততা নাই, তবুও মানে নিজেদের জানবার জন্য মাঝে মধ্যে দেখি আমাদের ধর্মীয় আকিদাগুলোকে সামনে নিয়ে আনা হয়। এই যুদ্ধের সাথে আকিদার সম্পর্কটা একটু জানতে চাই আপনার কাছ থেকে কিছু লোক আসলে নিজেদের ব্যবসার জন্য এই কাজগুলো করে। ওই যে একটু আগে আমি যেমন বললাম যে আওয়ামী লীগ তাদের সারা জীবন মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে, আবার দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। একইভাবে এই আকিদার চেতনাটাও কখনো কখনো ব্যবসার মাধ্যমে পরিণত হয়। বাংলাদেশেও দেখবেন কখনো এমন হয়, একদল একটা ইসলামী দল সারা জীবন আরেকটা ইসলামী দলের বিরুদ্ধে ফতোয়া আর ফতোয়া, নিজস্ব কোনো পলিটিক্স নাই, নিজস্ব কোনো কাজ নেই, কিন্তু আরেক দলকে দমানোর জন্য শুধু এই আকিদার ইস্যুকে সামনে আনা। এটা কেন? কারণ সে ভালো করে জানে মানুষ এত বড় একটা সংগঠিত শৃঙ্খলিত দল বাদ দিয়ে তার মতো জনবিচ্ছিন্ন একটা দলে কেন যাবে। এজন্য চায় যে আমি ওর বিরুদ্ধে ফতোয়াবাজি করে কোনোভাবে আমার অবস্থানটাকে সুসংহত রাখতে পারি কিনা। এখন আকিদার ইস্যুটা সামনে আনছে কারা? যারা সামনে আনছে, আপনি দেখবেন তলে তলে এরা প্রত্যেকেই কারো না কারো দ্বারা সুবিধাভোগী। বড় একটা অংশ এমন যারা এই সৌদি আরব এবং মিডল ইস্টের সরকারগুলোর দ্বারা নিয়মিত সুবিধা পেয়ে থাকে, মাসোয়ারা পেয়ে থাকে, পেট্রোডলারের ভাগ পেয়ে থাকে। তো তারা যদি এখন ইরানের বিরুদ্ধে কিছু কথাবার্তা না বলে, আর বলার তো পয়েন্ট একটাই, দ্বিতীয় কোনো পয়েন্ট তো নাই, এখন এই এক পয়েন্ট দিয়ে যদি কিছু কথাবার্তা না বলে তাহলে টাকা হালাল করবে কিভাবে? যে যার নুন খায় তাকে তো তার গুণ গাইতেই হয়। তা আমি মনে করি এটা জাস্ট একটা ধান্দাবাজি ছাড়া কিছু না। না হলে এটা এখনের সময় না, এটা পর্যাপ্ত সময় আছে, এই সময় এটা না। এজন্য জনগণ তাদের এটাকে সাড়াও দিচ্ছে না, জনগণ মোটেও প্রভাবিত হচ্ছে না। আমি তো দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ ইরানের পক্ষে, সরকার নতজান্য ভূমিকায় থাকলেও গোটা বাংলাদেশ ইরানের পক্ষে, এবং গোটা দুনিয়ার শান্তিকামী মুসলমান শুধু না, বহুত অমুসলিমরা পর্যন্ত যারা নিজেদের বিবেককে বন্ধক রাখেনি তারা ইরানের পক্ষে। জি, আপনাকে অনেক ধন্যবাদ।